আমার সামনে যিনি প্রশ্ন করতে বসেছেন তিনি একেবারে ইতিহাস হাতে নিয়ে বসে আছেন। তো বিষয়টা যেটা গত 31শে ডিসেম্বর 2024 তারিখে কিন্তু WBPSC অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেসের একটা ইন্ডিকেটিভ নোটিফিকেশান জারি করেছে। সেটা তোমরা সকলেই জানো, কারণ স্যার আমাদের ইতিমধ্যে একটা লাইভ নিয়ে এসেছিল, তারপরেও গতকাল আর একটা লাইভ নিয়ে এসেছিল তোমাদের সমস্ত প্রশ্ন দূর করার জন্য। তারপরেও তোমাদের অনেক প্রশ্ন থেকে গেছে, যোগ্যতা কি বা যোগ্যতা সম্পর্কিত অন্যান্য প্রশ্ন, পরীক্ষার প্যাটার্ন নিয়ে প্রশ্ন, বয়সসীমা নিয়ে প্রশ্ন, এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে আজ আমি এবং আমাদের স্যার অমিত স্যার হাজির হয়েছি। তাহলে চলো শুরু করা যাক। তাহলে স্যার, গত 31শে ডিসেম্বর 2024 তারিখে তো একটা পিএসসি ইন্ডিকেটিভ নোটিফিকেশান জারি করেই দিয়েছিল, আর তার আগে 12ই মার্চ একটা কলকাতা গেজেট প্রকাশ হয়েছিল, যেখানে আমরা দেখেছিলাম হ্যাঁ পিএসসি এবার মাস্টার মিস্ট্রেস নিয়োগ করতে চলেছে। তো এই বিষয়ে আপনি ইতিমধ্যে তো লাইভ করেছেন, তারপরেও আমাদের ছাত্রছাত্রীদের প্রচুর জিজ্ঞাসা, সেই নিয়ে তো আজকে আমি হাজির হয়েছি। তো সেখান থেকে কয়েকটা প্রশ্ন আমি করব আপনাকে। তো প্রথমেই আমি এই প্রশ্নটা করতে চাই যে এই যে পিএসসি নিয়োগ করে, তো পিএসসি WBSSC এটা কি আলাদা আলাদা কেন পরীক্ষা হয়, বা কোন কোন স্কুলগুলোতে পিএসসি নিয়োগ করে? একদম। তো সবার প্রথমে যে বিষয়টা আমি বলতে চাই যে আমাদের সরকারি স্কুল, আমরা আপাত দৃষ্টিতে সবগুলোকে স্কুল বলেই জানি, কিন্তু সরকার দু রকমের স্কুল চালায়। একটা সরকার নিজে একদম সরাসরি চালায়, সেগুলোকে পিএসসির দ্বারা রিক্রুটমেন্ট হয়, আর কিছু থাকে গভর্নমেন্ট মানে আলাদা করে একটা স্কুল চালায়, ঠিক আছে, সেটা হচ্ছে WBSSCর আন্ডারে। তো দু ধরনের স্কুল আমরা দেখতে পাই। সাধারণত দেখবেন আমাদের গ্রামে বা অন্যান্য জায়গাতে আমরা যে সমস্ত স্কুলগুলোতে পড়েছি, হাই স্কুল, উচ্চ মাধ্যমিক, এরকম যে স্কুলগুলো থাকে সেগুলো সব গভর্নমেন্ট স্পন্সার স্কুল, ঠিক আছে, বাট সেগুলো এসএসসির মাধ্যমে নিয়োগ হয়। কিন্তু বেশ কিছু যেমন সংস্কৃত কলেজিয়েট স্কুল, ঠিক আছে, বা আমাদের দেখবেন বিভিন্ন গভর্নমেন্ট স্কুল, যেমন উত্তরপাড়া গভর্নমেন্ট স্কুল, ঠিক আছে, তো হেয়ার স্কুল, এই যে স্কুলগুলো মানে গভর্নমেন্ট স্কুল বা ধরুন কলেজিয়েট স্কুল, মডেল স্কুল, এই যে স্কুলগুলো বা ইন্টিগ্রেটেড স্কুল, এই নাম যেগুলো, সেগুলোতে দেখবেন এগুলো সরাসরি সরকার চালায়, ঠিক আছে। তো এগুলোর রিক্রুটমেন্ট পিএসসির মাধ্যমে হয়। এবং আপনি যদি আশেপাশে তাকিয়ে দেখেন, হাই স্কুল মানে গভর্নমেন্ট স্পন্সার স্কুলের সংখ্যাটা অজস্র, কিন্তু পিএসসি পরিচালিত যে স্কুল, সেই স্কুলের সংখ্যাটা তুলনামূলক কম। সে কারণেই WBSSCর যখন নিয়োগ হয় প্রচুর একটা ভ্যাকেন্সি আসে, বাট পিএসসির সময় ভ্যাকেন্সিটা অতটা আসে না। কিন্তু যেহেতু 2015 থেকে 25 প্রায় 10 বছর কোনো নিয়োগ হয়নি, তাই অন্যবারের থেকে সংখ্যাটা এবছর বাড়বে। তো এই হলো মূলত পার্থক্য, ঠিক আছে। আশা করছি তোমরা সকলে এই এসএসসি এবং পিএসসির মধ্যে পার্থক্যটা বুঝে গেছো এবং তার স্কুলগুলোর মধ্যেও পার্থক্যটা বুঝে গেছো। তাহলে পরবর্তী আমাদের প্রশ্ন থাকবে স্যারের কাছে, এই যে পিএসসির স্কুলগুলোতে নিয়োগ হয়, এগুলো কোন পদে, মানে গ্রুপ এ, গ্রুপ বি, না গ্রুপ সি, না গ্রুপ ডি, কোন পদের নিয়োগ হয়? বলে রাখি যে এটাই হচ্ছে এসএসসি স্কুল এবং পিএসসির মধ্যে পার্থক্য। উভয়ই শিক্ষক, কিন্তু পিএসসি থেকে যারা মনোনীত হয়ে শিক্ষকতা করেন তারা সবাই গ্রুপ এ, এবং শুধু গ্রুপ এ নয়, তারা কিন্তু গেজেটেড অফিসার, ঠিক আছে। তো সম্মানের দিক থেকে মানে এই গ্রুপ এ বিষয়টা কিন্তু তারা সবসময় নেয়। অবশ্যই। তাহলে স্যারের কথা মতো তো বোঝাই যাচ্ছে যে এসএসসি এবং পিএসসির মধ্যে কিন্তু পিএসসিটা তুলনামূলকভাবে একটু সম্মানমূলক চাকরি, কারণ এটা একটা গ্রুপ এ গেজেটেড অফিসারের চাকরি। তাহলে পরবর্তীতে স্যারকে আর একটা প্রশ্ন করব। আপনি তো বললেন যে এটা সম্মান বেশি এবং গেজেটেড অফিসার গ্রুপ এর চাকরি, তাহলে কি এটা ট্রান্সফারেবল জব? হ্যাঁ, পিএসসি যখন আমরা ফর্ম ফিল আপ করবো আমরা সবাই দেখতে পাবো যে পিএসসি একদম স্পষ্টই বলে দেয় যে যে কোনো গভর্নমেন্ট স্কুলে তাকে ট্রান্সফার করা হতে পারে সরকারের যখন প্রয়োজন বোধ হবে। তো এটা কিন্তু ট্রান্সফারেবল জব। মানে আমাদের এসএসসির ক্ষেত্রে যেমন আমরা দেখেছি, কোনো একটা স্কুল চুজ করে আমি গেলাম, আমি যদি না চাই তাহলে আমাকে কেউ অন্য জায়গাতে নিয়ে যায় না বা বাধ্য করে না। বাট পিএসসি কিন্তু আপনি জয়েন করার পরে যখন মনে হবে যে আপনাকে অন্য স্কুলে পাঠানো প্রয়োজন, আপনি সেটা মানে ট্রান্সফার করতে পারে বা আপনিও ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করতে পারেন। আচ্ছা,
ঠিক আছে, এরপর আমরা বয়সসীমাটা আরেকবার বলে দিচ্ছি। ইউআরদের ক্ষেত্রে বয়সসীমা থাকছে 18 থেকে 36 এবং সরকারি নিয়ম অনুযায়ী ওবিসি এবং এসসি এসটি ক্যান্ডিডেটরা যেমন ছাড় পায় এক্ষেত্রেও ঠিক তাই, অর্থাৎ ওবিসিরা 18 থেকে 39 এবং এসসি এসটিরা 18 থেকে 42 বছর বয়স পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবে। এবং এই বয়সসীমা নিয়েও কিন্তু তোমাদের অনেক প্রশ্ন এসেছে, সেই রকম কয়েকটি প্রশ্নই আমরা স্যারের কাছে আজকে উপস্থাপন করব। তো প্রথমেই স্যার যে প্রশ্নটা করেছে একজন স্টুডেন্ট, বলছে ওনার মার্চ 2025-এ 36 বছর চলে যাচ্ছে, ওভার হয়ে যাচ্ছে, আর উনি একজন জেনারেল ক্যাটাগরির প্রার্থী, তাহলে কি উনি আবেদন করতে পারবেন? বয়সের ক্ষেত্রে মানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ক্ষেত্রে বয়সের বিষয়ে আমি একটু বলতে চাই। আমরা লাস্ট যখন 2015 রিক্রুটমেন্ট দেখেছিলাম সেখানে 32 বছর বয়স পর্যন্ত নেওয়া হয়েছিল ইউআরদের, বাট এবছর যখন আমরা মানে 2024-এর 12ই মার্চ সম্ভবত গেজেটটা আসে, সেখানে কিন্তু স্পষ্টই লেখা আছে যে 36 ইয়ার মানে জেনারেলরা 36 বছর পর্যন্ত সুযোগ পাবে। এবারে 36 বছর বয়সটা কবে ক্যালকুলেট হবে সেই বিষয়ে তারা স্পষ্ট, মানে গেজেটটা যদি পড়া যায় তাহলে বুঝতে পারবেন, স্পষ্টতই বলে দিয়েছে যে যে বছর নোটিফিকেশান মানে ফুল নোটিফিকেশান বেরোচ্ছে সেই বছরের 1 জানুয়ারি তাকে 36 বছরের থেকে কম বয়স থাকতে হবে। তার মানে যে বলছেন যে মার্চে আমার 36 হবে, তার মানে আজকের ডেটে কিন্তু তার 36 কমপ্লিট হয়নি বা 36 সে এখনো চলনি, তো 35 প্লাস সে। সো যদি এবছরই মানে 2025-এই আশা করছি কয়েক মাসের মধ্যেই নোটিফিকেশান আসবে, তো সে নির্দ্বিধায় থাকতে পারেন, সে পরীক্ষাটায় বসতে পারবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে মানে আপনার কথা মতো এটা বলতে পারি যে এজ লিমিটের যে বয়স মানে সময়সীমা অ্যাজ অন এত তারিখ বলে দেওয়া হয়, সেটা আমরা বলতেই পারি যে নোটিফিকেশানটা যখন আসবে সেই বছরের মানে 1/1/2025 এই হিসাবে কি বয়সসীমাটা তাহলে নির্ধারিত হচ্ছে? একেবারেই আশা রাখছি, খুব পজিটিভ আমি এই বিষয়টাতে, মানে এখনো অবধি যা ভাইব আছে যে এবছরই মানে কয়েক মাসের মধ্যেই নোটিফিকেশান আসবে। তো 1 জানুয়ারিতে 2025-এ যাদের 36 কমপ্লিট হয়নি তারা সবাই শেষ কামড় দেওয়ার জন্য একটা চাকরির লক্ষ্যে প্রস্তুতি শুরু করবে। আচ্ছা, আর একটা প্রশ্ন এই বয়সসীমা নিয়েই এসেছে যে এত বছর তো পরীক্ষা হয়নি, লাস্ট 2015-তে নোটিফিকেশান বেরিয়েছিল, তাহলে এই এত বছর পর যে পরীক্ষা হচ্ছে, রেল যেমন বয়সের ছাড় দিচ্ছে 3 বছর করে কোভিডের জন্য, এক্ষেত্রে পিএসসিও কি বয়সের ছাড় দেবে? দেখুন, আপাতত যেটা আমরা পেয়েছি আমরা সেটাই বলতে পারি, কিন্তু ইন ফিউচার বা পরবর্তীতে কি হবে সেটা কিন্তু আজকের ডেটে বসে আমরা কেউ জানি না। ঠিক আছে, মানে আগামী কাল কি হবে আমরা সেটাই বলতে পারি না। তো আমি এটুকু বলবো, যদি সবাই মিলে সরকারের কাছে রিকোয়েস্ট করে, মেল করে, এবং সরকার যদি মানবিকতার একটা গ্রাউন্ডে বিষয়টা ভেবে দেখে, তাহলে সেটা সবার জন্যই ভালো। আমি ব্যক্তিগতভাবেও সরকারের কাছে আবেদন করতে চাই যে 36টাকে যদি অন্তত 40 করা যায়, কারণ 10 বছর হলো বহু ছাত্রছাত্রী যারা বিএড করে বসে আছে একটা চাকরির পরীক্ষার আশায়, তারা সুযোগ পেল না, তারা সুযোগ পেলে আমারও ভালো লাগবে। একদমই তাই। তাহলে পরবর্তী বিষয়ে চলে যাচ্ছি, বেতন কাঠামো কি থাকছে না? বেতন কাঠামো 9, 10, 11, 12-এর জন্য আলাদা আলাদা অবশ্যই থাকছে। 9, 10 অর্থাৎ গ্র্যাজুয়েট লেভেলের জন্য থাকছে 39,900 এবং পোস্ট গ্র্যাজুয়েটের জন্য থাকছে হচ্ছে 42,000। এখান থেকে আশা করি কোনো প্রশ্ন নেই। এরপর যে মূলত মূলত মাইনেটা যারা 9, 10-এর জন্য পাবে, আপনি পুরো বেসিক পেটা বললেন, একদম এর সঙ্গেও এইচআরএ, ডিএ ইত্যাদি অনেক কিছু অ্যালাউন্স এক্সট্রা অ্যাড হয়। তো যারা চাকরির প্রার্থী তাদের কাছে এটা আমি ক্লিয়ার করে দিই, তুমি মানে ঢুকেই চাকরিতে জয়েন করে যদি 9, 10-এর জন্য সিলেক্টেড হও, 42 থেকে 43,000-এর মধ্যে তোমার স্যালারি হবে সব মিলিয়ে, মানে ইন হ্যান্ড তুমি হাতে পাবে। এবং তুমি যদি 11, 12-এর জন্য সিলেক্টেড হও সেক্ষেত্রে মোটামুটি 55,000 বা 52 থেকে 55-এর মধ্যে তোমার কিন্তু স্যালারি হাতে পাবে ইন হ্যান্ড। একদম স্যার একদম কিন্তু ইন হ্যান্ড স্যালারি কত হচ্ছে সেটাও বলে দিলেন আমাদেরকে। তাহলে পরবর্তীতে আমরা দেখে নেব যে কোন কোন মাধ্যমে কোন কোন বিষয়ের শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হবে। দেখো, বাংলা মাধ্যমের ক্ষেত্রে যে মিস্ট্রেস পদে মানে মহিলা প্রার্থীরা আবেদন করবে, সেক্ষেত্রে বিষয় থাকছে কি কি? বাংলা, ইংলিশ, সংস্কৃত, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, লাইফ সায়েন্স, এডুকেশন, হিস্ট্রি, জিওগ্রাফি, পল সায়েন্স, আর থাকছে ফিলোসফি, স্ট্যাটিস্টিক্স, HMFR এর ফুল ফর্মটাও আমি বলছি, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট। এর সাথে থাকছে
কমস অ্যান্ড কোমা। কমস অ্যান্ড কোমা নিয়েও তোমরা অনেকে প্রশ্ন করেছো। কমস মানে হচ্ছে কম্পিউটার সায়েন্স এবং কোমা হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশন। আর মাস্টার্স বিষয়ে মানে মাস্টার যারা, তারা কোন কোন বিষয়ে শিক্ষক হিসাবে নিযুক্ত হবে না, একইভাবে বাংলা, ইংলিশ, সংস্কৃত, ফিলোসফি, পল সায়েন্স, এদিকে সায়েন্সের সাবজেক্টগুলো থাকছে ফিজিক্স, কেমিস্ট্রি, লাইফ সায়েন্স, ম্যাথ, ইতিহাস, ভূগোল, তার সাথে থাকছে কমার্স এবং থাকছে এডুকেশন, আর ওই একইভাবে কমস এবং কোমা। পরবর্তী ক্ষেত্রে আমরা ইংলিশ মাধ্যমে মাস্টার এবং মিস্ট্রেসে যে যে সাবজেক্টগুলো থাকবে সেটাও একটু দেখে নেব। দেখো, মিস্ট্রেসের ক্ষেত্রে একইভাবে বাংলা, ইংলিশ, সংস্কৃত এই তিনটে সাবজেক্ট তো থাকছেই, তার সাথে থাকছে হিস্ট্রি, জিওগ্রাফি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, লাইফ সায়েন্স এবং পল সায়েন্স, ফিলোসফি, স্ট্যাটিস্টিক্স। আর মাস্টারের ক্ষেত্রে এই সমস্ত বিষয়গুলোর সাথে আরও একটি ভাষার সাবজেক্ট অ্যাড হচ্ছে, সেটা হচ্ছে হিন্দি। তাহলে এবার এই যে বিষয়ভিত্তিক যে প্রশ্ন বা সাবজেক্ট ভিত্তিক যে প্রশ্নগুলো তোমরা করেছো, সেগুলো কিন্তু একে একে আমি এবার স্যারের কাছে উপস্থাপন করছি। দেখো, প্রথমেই বলেছেন একজন যে ইংলিশ মিডিয়াম যদি অ্যাপ্লাই করতে হয় তাহলে কি ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডে হতে হবে স্যার? হ্যাঁ, এটা নিয়ে আমিও প্রচুর প্রশ্ন পেয়েছি, ঠিক আছে, মানে হোয়াটসঅ্যাপে, ফোনে। তো একদম স্পষ্ট জানিয়ে রাখছি যে ইংলিশ মিডিয়ামে অ্যাপ্লাই করতে গেলে ইংরেজি মাধ্যমেই পড়তে হবে, ইংলিশ ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। পিএসসি স্পষ্টই জানিয়ে দেয় যে তুমি যদি ইংরেজি লিখতে, পড়তে এবং বলতে পারো তাহলে তুমি ইংলিশ মিডিয়ামের জন্য অ্যাপ্লাই করতে পারো। অর্থাৎ একজন বাংলা মিডিয়ামের স্টুডেন্টও নির্দ্বিধায় ইংরেজি মিডিয়ামে অ্যাপ্লাই করতে পারে বাংলা মিডিয়ামের পাশাপাশি, ঠিক আছে। তো এরকম কোনো বিষয় নেই যে স্যার আমার তো ইংলিশটা অতটা ভালো না, আমি কি তাহলে পারবো। দেখো, তুমি তো গ্র্যাজুয়েশনে ইংরেজিতেই পড়াশুনো করেছো, সাপোজ যারা এডুকেশন নিয়ে পড়ছে, হিস্ট্রি নিয়ে পড়ছে, জিওগ্রাফি নিয়ে পড়ছে, আমরা তো ইংরেজিতেই বইগুলো পড়েছি, ঠিক আছে। তো একজন বাংলা মিডিয়ামের স্টুডেন্ট সে কিন্তু ইংরেজি লিখতে, পড়তে এবং বলতে সবটাই জানে, ঠিক আছে। তো সে চাইলে ইংলিশ মিডিয়ামে অ্যাপ্লাই করতে পারে, এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্বের জায়গা নেই। একদমই তাই। এবং তার সাথে আমি বলে রাখি, এই যেমন বাংলা বা সংস্কৃত সাবজেক্টগুলো, এগুলো তো মানে ইংলিশ মিডিয়ামেও আছে এবং বাংলা মিডিয়ামেও আছে। তাহলে সেক্ষেত্রে তো মানে ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডে হতে হবে, সেটা আমারও মনে হয় না এরকম কোনো নিয়ম আছে। একদম। এবং এখানে বিশেষ করে যারা ল্যাঙ্গুয়েজ পড়ায়, মানে বিশেষ করে বাংলা এবং সংস্কৃত ছাত্রছাত্রীদের মানে খুব বড় একটা সুবিধা, মানে ওরা একটা গোল মেরে, একদমই একদম, ঠিক আছে। মানে ওরা বাংলা ইংলিশ দুটোর জন্য অ্যাপ্লাই শুধু করবে না, মানে ওরা অবলীলায়, ও তো পড়াবে সংস্কৃত, একদমই, ওকে ইংরেজি কখনোই বলতে হচ্ছে না, ও ফুললি সংস্কৃত বলতে পারে, ও পুরো তো সংস্কৃতটাই পড়াবে। যে বাংলা পড়াবে সে তো গিয়ে বাংলাতেই পড়াবে, বাংলাতেই তার প্রশ্ন আসবে, তো তার সাবজেক্টই বাংলা। শুধু নিজের চলার মতো ইংরেজি মোটামুটি জানতে পারলেই সে ইংলিশ মিডিয়ামে পড়াতে পারবে। তো মানে এটা ল্যাঙ্গুয়েজ টিচার যারা হবে তাদের জন্য খুব খুব ভালো একটা সুযোগ। তবে বারবার বলছি, যারা অন্য সাবজেক্টের আছে একদম ঘাবড়াবে না, ঠিক আছে। এখানে কোনো রকেট সায়েন্স বা ইত্যাদির কোনো ব্যাপার নেই। বহু বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রী যারা কিন্তু আজকের দিনে পিএসসিতে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছেন এবং সাফল্যের সাথে পড়াচ্ছেন, খুব ভালো পড়াচ্ছেন। একদমই। পরের প্রশ্নতে চলে যাচ্ছি। একজন স্টুডেন্ট প্রশ্ন করেছে, সে বিএড করেছে, বিএড করার পরে সে এমএড করেছে। এবার এই সাবজেক্টগুলোর মধ্যে তো তার সাবজেক্ট নেই, তো সে কি এডুকেশান সাবজেক্টটায় বসতে পারবে স্যার? হ্যাঁ, এডুকেশন সাবজেক্টটা আমরা যদি দেখি 2015 সালে কিন্তু ছিল না, হঠাৎ করেই এখন এসছে। এবং এটা আমি মার্চেই যখন এরকম ধরনের আমি ভিডিও করেছিলাম, বলেছিলাম যে এডুকেশান, সংস্কৃত এগুলো কিন্তু ইন্ট্রোডিউস হবে এবং সেটা হয়েওছে, ঠিক আছে। তো এক্ষেত্রে জানিয়ে রাখি যে আমাদেরকে বুঝতে হবে যে ব্যাপারটা ঠিক কী, কনফিউশনটা কোথায়। স্যার আমার সাবজেক্ট অন্য একটা ছিল, আমি এমএড করেছি কিন্তু আমার এমএ ইন এডুকেশান নেই, তো আমি এই এমএর সমান, তো আমি এটা দেখিয়ে আমি এই পরীক্ষায় বসতে পারবো কিনা। ঠিক যেমনটা নেট সেটের ক্ষেত্রে হয়, তারা বসতে পারে এডুকেশন সাবজেক্টে। একদম। তো এখানে বলে রাখি, পিএসসি এ বিষয়ে কিন্তু স্পষ্ট কিছু জানায়নি, কিন্তু আমার অভিজ্ঞতা থেকে আমি যতদূর খোঁজ নিয়ে জেনেছি আমি সেটা বলতে পারি। আমরা যখন লাস্ট এসএলএসটির রিক্রুটমেন্ট দেখেছিলাম, সেখানে কিন্তু অন্য সাবজেক্টের স্টুডেন্ট এডুকেশনের টিচার হিসাবে মানে পরীক্ষা দিয়েছে
শুধু এমএডের ডিগ্রিটা দেখিয়ে। এবং আজকের দিনে এরকম বহু লোক আছেন যারা কিন্তু এডুকেশনের টিচার হিসাবে রিক্রুট, মানে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে তারা কর্মরত, কিন্তু তারা আসলে অন্য সাবজেক্টের, কিন্তু বিএড করার পর এমএড করে এসেছে। তো যেহেতু এটাও পিএসসির ক্ষেত্রেও শিক্ষকতারই চাকরি, তো সেক্ষেত্রেও আশা করছি, আমি বারবার বলছি সম্ভাব্য বা আশা করছি যারা এমএড করে আছো তারাও এডুকেশানে বসার সুযোগ পাবে। এমএ ইন এডুকেশান হয়তো বা ম্যান্ডেটারি করবে না, তবে আমার কথাতেই তো আর সব চলবে না, আমাদেরকে ফুল নোটিফিকেশান অবধি ওয়েট করতে হবে। তবে লাস্ট এসএসসিতে যেটা হয়েছে বা সাধারণত শিক্ষাক্ষেত্রে যেটা হয় আমি সেটা বললাম, সেই অনুযায়ী এমএডরাও সুযোগ পাবে এডুকেশন সাবজেক্ট নিয়ে পরীক্ষা দেওয়ার। একদম স্যার। এর পরবর্তীতে এই রকম সাবজেক্ট রিলেটেড আরও কিছু প্রশ্ন আছে। একজন বলছেন যে আমার সোশিওলজি সাবজেক্ট, বা আর একজন বলছেন যে তার সাইকোলজি সাবজেক্ট, তো এই সাবজেক্টগুলো তো নেই, তাহলে তার পাশে যদি ধরুন ইতিহাস পড়ে থাকে বা ভূগোল পড়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কি সে অ্যাপ্লাই করতে পারবে পাশের সাবজেক্টগুলো দিয়ে? হ্যাঁ, একটা খুব ভালো প্রশ্ন, এটা অনেকেরই কনফিউশন। তো সাধারণত এক্ষেত্রে যেটা হয়, তোমার যদি ওভারঅল নাম্বারে 50% থাকে তাহলে তুমি অবশ্যই পাশের সাবজেক্ট নিয়ে বসতে পারবে। তবে এখানে একটা তবে আছে, সেটা শুধুমাত্র 9-10-এর জন্যই তুমি বসতে পারবে। 11-12-এর ক্ষেত্রে যেহেতু তোমার ওই পার্টিকুলার সাবজেক্টের ওপরে পোস্ট গ্র্যাজুয়েশনটা করা নেই, তো 11-12-এ তুমি কিন্তু সুযোগ পাবে না, শুধু 9-10-এ তুমি সুযোগ পাবে। এবং 9-10-এর জন্য তুমি পাশের সাবজেক্টে যদি তোমার ওভারঅল, ওই সাবজেক্টেরই কথা বলছি না, ওভারঅল 50% যদি থাকে তাহলে তুমি অবশ্যই নির্দ্বিধায় ওই সাবজেক্ট নিয়ে এখন থেকে প্রস্তুতি শুরু করতে পারো। একদম, মানে ওভারঅল মানে বলতে অনার্স পাস সব মিলিয়ে। হ্যাঁ, অনার্স পাস মিলিয়ে, বা কারোর যদি শুধু পাস থাকে সেক্ষেত্রেও যদি 50% থাকে তাহলেও হবে। আচ্ছা, তো পরবর্তীতে আর একটা বিষয়, যে একইভাবে এই সাবজেক্টগুলো যাদের নেই তাদের ক্ষেত্রে কম্পালসারি বা জিই পেপারে তো বাংলা ইংলিশ ছিল, তো তারা কি ওই বাংলা ইংলিশ মানে ল্যাঙ্গুয়েজ টিচার হিসাবে নিযুক্ত হতে পারবে? এখানে কিন্তু এই বিষয়টা ঠিক হবে না, কারণ বাংলা ইংলিশ তোমার কিন্তু পাশের সাবজেক্টে ছিল না, কম্পালসারি হিসাবে ছিল, তাহলে তো সবাই বাংলা ইংরেজিতে অ্যাপ্লাই করে। একদম একদম। তো এই সুযোগটা কিন্তু পিএসসি দেবে না বা এসএসসিও দেয় না, ঠিক আছে? তো এটা হওয়ার কোনো সম্ভাবনা আছে বলে মনে হয় না। একদমই তাই। আর একটা বিষয় হচ্ছে, আমি ধরুন বাংলার সাবজেক্ট, তো আমি বাংলা ইংরেজি দুটো মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবো তো? অবশ্যই, কেন পারবেন না, দুটোতেই পারবেন। আচ্ছা, মানে সব সাবজেক্টেরই বাংলা ইংলিশ দুটো মাধ্যমেই কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন। এবং আমি বারবার বলছি, এটা যারা লাস্ট 2015-তে যখন হলো, আমি তো বহু টিচারের সাথে আমাদের পরিচিত আছে, তারা বলছে আমরা ভুল করেছি, আমরা তখন তো বুঝতে পারিনি, আমরা ইংলিশ মিডিয়ামটাকে অ্যাপ্লাই করিনি, আমি শুধু বাংলা মিডিয়ামটাকে অ্যাপ্লাই করেছি। কিন্তু আমারই পরিচিত বন্ধু, সে ইংলিশ মিডিয়ামটা বাংলা মিডিয়াম বোথ অ্যাপ্লাই করে, ইংলিশ মিডিয়ামে বাড়ির কাছে স্কুলে ভ্যাকেন্সি ছিল, সে সেখানে চাকরি পেয়ে গেছে। আমি তার থেকে ভালো মার্কস পেয়েও আমি চুজ করতে পারলাম না, যেহেতু আমার বাড়ির পাশে বাংলা মিডিয়ামটা নেই, এবং আজকেও তারা চাকরি করছেন। তো আমি বারবার এটা বলছি, আমি বাংলা মিডিয়ামে পড়েছি, ইংলিশ মিডিয়াম পড়তে পারবো না ইত্যাদি ভয় ডর কিচ্ছু পাবে না, ঠিক আছে? বোথ হিসাবে অ্যাপ্লাই করবে। তাহলে স্যারের কথা আপনারা আশা করি সব বুঝতেই পারলেন, একদম ভুল না করে বাংলা ইংরাজি দুটো মাধ্যমেই কিন্তু অ্যাপ্লাই করে দেবেন যখন ফুল নোটিফিকেশান বেরোবে অবশ্যই। তাহলে এরপরেই আমরা মেইন যে বিষয়টা শিক্ষাগত যোগ্যতা সেটাতে চলে আসি। শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ 9-10-এর ক্ষেত্রে কিন্তু 50% গ্র্যাজুয়েশন বা এমএতে থাকতেই হবে, তার সাথে কিন্তু বিএড থাকতে হবে। আর 11-12-এর ক্ষেত্রে মাস্টার্সের অবশ্যই 50% এবং সাথে বিএড থাকতে হবে। এবার এই শিক্ষাগত যোগ্যতা নিয়েও তোমাদের কিন্তু অনেক প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলোই একে একে আমরা স্যারকে করে নেব। প্রথম প্রশ্নই থাকছে, এই যে অনার্সে আমার 50% আছে, কিন্তু স্যার পাশে বা ওভারঅল মিলিয়ে আমার 50% নেই, আমি কি অ্যাপ্লাই করতে পারবো? অবশ্যই পারবে, কারণ দেখো এটা একটা লুফুল, ঠিক আছে? সেরকম ব্যাপারটা কি, পিএসসি ফর্ম ফিল আপ করার সময় কোথাও তোমাকে বলে দেয়নি অনার্সেই 50% পেতে হবে, বা পাশে 50% পেতে হবে, বা সবটা মিলে 50% পেতে হবে। তো একটাই উত্তর, যদি দেখছো তুমি যেখানে ফাঁকটা পাবে যে আমার অনার্সে 50% আছে, অনার্স দেখিয়ে অ্যাপ্লাই করে দাও। নাই তো, তোমার অনার্সে 50% নেই কিন্তু পাশে আছে, অ্যাপ্লাই করে দাও, ঠিক আছে? তোমার সব মিলিয়ে 50% আছে, অ্যাপ্লাই করে দাও, কোনো অসুবিধা নেই। যেভাবে হোক 50% কোনো একটা পাবে, তুমি যদি দেখাতে পারো অ্যাপ্লাই করতে ছাড়বে না।
তাহলে আশা করি বুঝতে পারলে তোমরা 50% তোমাকে দেখাতে হবে, সে যে কোনো উপায় দেখাতে পারলেই তুমি আবেদন করে ফেলো। এর পরের প্রশ্ন, এই 50% নিয়ে গ্র্যাজুয়েশনে 50% নেই কিন্তু এমএতে 50% আছে, তাহলে কি স্যার অ্যাপ্লাই করতে পারবে? এটা একদম স্পষ্টই বলে দেওয়া হয়েছে নোটিফিকেশনে, বিশেষত 9-10 স্টুডেন্টরা এই প্রশ্নটা করবে, একদম। কারণ 9-10 জন্য গ্র্যাজুয়েশনটা 50% লাগছে। বলা আছে যে গ্র্যাজুয়েশনে 50% অথবা এমএতে 50%। তাহলে এখানে কনফিউশনের কোনো জায়গাই নেই। তোমার এমএতে 50% মানে আছে তুমি ওটা দেখিয়ে 9-10ও করতে পারবে, 11-12ও করতে পারবে, ঠিক আছে? তাই আমার বিএতে বা গ্র্যাজুয়েশনে 50% নেই বলে আমি 9-10 করতে পারবো না, কিন্তু আমার এমএতে আছে। এমএতে আছে মানে তুমি দুটোতেই, মানে তোমার হায়ার ডিগ্রিতে নাম্বার আছে, তো তুমি দুটোতেই অ্যাপ্লিকেবল, ঠিক আছে? একদম স্যার। তাহলে তার পরের প্রশ্ন থাকছে, ক্যাটাগরি অনুযায়ী বয়সের তো ছাড় পাওয়া যায়, নাম্বারের ক্ষেত্রেও কি ছাড়টা পাওয়া যাবে? অবশ্যই। পিএসসি কিন্তু এই সংরক্ষণের বিষয়টা খুব সুন্দরভাবে হ্যান্ডেল করে। এমএসসি বা মাদ্রাসা সার্ভিস কমিশনের মতো সবাইকে জেনারেল হিসেবে ট্রিট করে না। তারা যেরকম বয়সের ক্ষেত্রেও একটা 3 বছর এবং 5 বছরের ছাড় দিচ্ছে, ঠিক সেরকমভাবেই ওবিসি, এসসি, এসটি যে কোনো সংরক্ষণের ক্ষেত্রে ফ্ল্যাট 5% ডিসকাউন্ট, মানে নাম্বারের ক্ষেত্রে 5% ছাড় কিন্তু সবাই পাবে, ঠিক আছে? অর্থাৎ কারোর যদি 50% নেই, 45 আছে বা 48 আছে, কিন্তু সে এসসি বা এসটি বা ওবিসি, তোমার 45-এই তুমি অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? টানাটাই 45 থাকলেও অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? তাহলে বুঝতেই পেরেছো, কাস্ট অনুযায়ী কিন্তু 5% ছাড় তোমরা পেয়ে যাচ্ছ। পরের প্রশ্নতে থাকছে যে স্যার গ্র্যাজুয়েশনে 50% আছে, মাস্টার্সেও 50% আছে, তাহলে কি আমি 9, 10, 11, 12 দুটোতেই অ্যাপ্লাই করতে পারবো? অবশ্যই, কেন পারবে না? যত জায়গায় সুযোগ আছে সব জায়গাতে আবেদনটা করে রাখতে হবে, যেখানে নাম আসবে সেখানে চাকরি করবে। একদম। আর একটা প্রশ্ন এই সংক্রান্তই অনেকে জিজ্ঞাসা করেছে যে বা অন্যান্য পরীক্ষায় তো মানে বাইরের পরীক্ষায় বিশেষত যে টেট পাসের একটা বিষয় থাকে, যেমন আমরা বিহারের ক্ষেত্রেই দেখেছি 9, 10, 11, 12-এর ক্ষেত্রে টেট পাস করতে হয়, এক্ষেত্রেও কি ওই রকম কোনো টেট পাস করা লাগবে? সত্যি কথা বলতে আমরা 2015-র যে এক্সপিরিয়েন্স সেটা নিয়ে আমরা কথা বলতে এখানে বসেছি। তো 2015-র যে পরীক্ষাটা হয়েছিল স্কুলের ক্ষেত্রে, তাতে কিন্তু পিএসসি কোনো প্রকার টেট পরীক্ষা নেয়নি, ঠিক আছে? বা আমরা যদি লাস্ট মাদ্রাসাটাও দেখি, 9, 10, 11, 12-এর ক্ষেত্রে কোনো রকম টেট বা পিটি বলে কোনো পরীক্ষা কিন্তু হয়নি, ঠিক আছে? তাই আশা করছি পিএসসির এই স্কুল যে রিক্রুটমেন্ট, সেখানে টেট বা পিটি এই জাতীয় কোনো পেপার 1 বা জেনারেল পেপার কিছু আসার সম্ভাবনা এখনও পর্যন্ত আমি দেখছি না, কারণ তারা কিন্তু স্পষ্টই বলে দিয়েছে এনসিটির রুলস অনুযায়ী তারা চলবে। তো এনসিটি কিন্তু অল ইন্ডিয়া লেভেলের জন্য 9, 10, 11, 12-এর কোনো টেট পরীক্ষা কিন্তু এখনও পর্যন্ত অ্যারেঞ্জ কখনো করেনি। হ্যাঁ, হবে বলে একটা সম্ভাবনা দেখা দিচ্ছে, কিন্তু এখনও কিন্তু করেনি, ঠিক আছে? তাই এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বলতে পারি যে স্কুল লেভেলের ক্ষেত্রে টেট পরীক্ষা হওয়ার সম্ভাবনা নেই। তবে এখানে একটা তবে কি, যে আমরা যদি দেখি পিএসসি লাস্ট 2 বছর আগেই একটা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের নিয়োগ নিয়েছিল, সেখানে তারা জেনারেল পেপারের একটা পেপার এনেছিল। তো এক্ষেত্রে জানিয়ে রাখি, আমরা যখন নেট পরীক্ষা দিই মানে প্রফেসরের ক্ষেত্রে, সেখানে কিন্তু বরাবরই জেনারেল পেপার বলে একটা পেপার আছে, পেপার 1 তো ওরা সেটাকেই রেস ধরে অধ্যাপক নিয়োগের ক্ষেত্রে করেছে। তো অধ্যাপক নিয়োগের ক্ষেত্রে জেনারেল পেপার এনেছে মানে স্কুলেও নিয়ে চলে আসবে। আমাদেরকে বুঝতে হবে অধ্যাপক নিয়োগের ক্ষেত্রে নিয়ামক হচ্ছে ইউজিসি, বাট আমাদের স্কুলের ক্ষেত্রে কিন্তু নিয়ামক এনসিটি। তো ইউজিসি যখন পরীক্ষা নিচ্ছে সেখানে কিন্তু জেনারেল পেপারটা কম্পালসারি রেখে দিয়েছে, বাট এনসিটি কিন্তু 9, 10, 11, 12-এর ক্ষেত্রে কোনো টেট পরীক্ষা কম্পালসারি রাখেনি। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হয় না টেট পরীক্ষা হবে, তবে ফুল নোটিফিকেশান আসলে সবটা বোঝা যাবে। তবে এখনও অবধি যা বোঝা যাচ্ছে যে টেট পরীক্ষা হওয়ার সম্ভাবনা কম, যেহেতু এনসিটি কম্পালসারি করে। আচ্ছা, আশা করি তোমাদের মোটামুটি এই টেট সংক্রান্ত বিষয়টা ক্লিয়ার হয়েছে। এর পরবর্তী প্রশ্ন স্যার, আপনি তো বারবার বলছেন যে 2015-র নোটিফিকেশান অনুযায়ী বা চাকরি যেটা হয়েছে সেই অনুযায়ী আপনি পুরো বিষয়টা বলছেন। তো 2015-তে তো বিএড মাস্ট ছিল না, তাহলে এবারে কি বিএড মাস্ট হবে? হ্যাঁ, এটা একটা খুব ভালো প্রশ্ন আপনি করেছেন। মানে আমার সামনে যিনি প্রশ্ন করতে বসেছেন তিনি একেবারে ইতিহাস হাতে নিয়ে বসে আছেন। তো বিষয়টা সেটা হলো, আমরা যদি দেখি 2015 সাল পর্যন্ত যত এসএসসি হয়েছে, তখন বছর বছর এসএসসি হয়েছে, একদম, সেখানে কিন্তু বিএড মাস্ট ছিল না। প্রথম বিএড মাস্ট করা হয় 2016 সালে,
এই বিষয়গুলো কেন বলছি, অনেক নিউ জেনারেশন স্টুডেন্ট আছে যারা বিএড করছে বা সদ্য বিএড পাস করেছে, তারা কিন্তু এই ইতিহাসটা জানে না। একদম। ইভেন আমি নিজেও জানতাম না, ঠিক আছে, আমি এত স্যার ম্যাডামদের সাথে কথা বলে প্রতিনিয়ত জানতে পেরেছি, ঠিক আছে। তো 2016 থেকে বলা হয় যে স্কুল সার্ভিসের ক্ষেত্রে বা 9, 10, 11, 12-এর ক্ষেত্রে বিএড মাস্ট। তো লাস্ট পরীক্ষা আমরা কবে দেখেছি? 2015-তে। তখন কিন্তু এই রুলসটা ছিল না। একদম। তো সে কারণে যে আজকে যখন পরীক্ষা হচ্ছে 2025-এ, তখন কিন্তু বিএড মাস্ট স্কুলের ক্ষেত্রে। সো এখানে বিএড না থেকে কেউ বসতে পারবে এরকম কোনো অপরচুনিটি থাকবেই না। একদমই। আর পিএসসি, আমি আরেকটা স্যারকে ইন্টারাপ্ট করছি, কলকাতা গেজেট যেটা বেরিয়েছিল সেখানে কিন্তু পিএসসি একদম স্পষ্ট করে উল্লেখ করে দিয়েছে যে এনসিটি নিয়ম অনুযায়ী, তো এনসিটি নিয়মে কিন্তু বিএড মাস্ট আছে, তো এক্ষেত্রে বিএড থাকবে না এটা কোনো প্রশ্নই আসেই না। একেবারেই একেবারেই গেজেটে স্পষ্ট বলা আছে। একদম। এবং আমি বারবার একটা কথা বলছি, এই যে জিনিসগুলো আমরা আলোচনা করছি এই সমস্তটা কিন্তু আমরা মানে বিএসএসসিআই এর তরফ থেকে আমরা একেবারে পিডিএফ করে ইবুক করে মানে মূল গেজেট দিয়ে তার বাংলা অনুবাদ করে আমরা কিন্তু দিয়ে দিয়েছি। যারা এই ভিডিওটা দেখছো এবং এখনও অবধি সেই পিডিএফটা পাওনি, আমি তাদেরকে ম্যাডামকে রিকোয়েস্ট করবো যে ভিডিও ডেসক্রিপশনে আপনারা আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবেন যাতে ওরা ডাউনলোডটা করে নিতে পারে। একদম দিয়ে দেওয়া হবে তোমাদের ডেসক্রিপশানে, অবশ্যই গিয়ে আমাদের ওয়েবসাইটটা ভিজিট করবে এবং প্রয়োজনে সমস্ত সিলেবাস, সমস্ত সাবজেক্ট ওয়াইজ সিলেবাসের একদম পিডিএফ বুক আছে, সেটাও তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। একেবারে ওই সিলেবাসের সাথেই আমরা নিয়মগুলোকেও লিখে দিয়েছি। একদম। এরপর আমি আসছি যে নির্বাচন প্রক্রিয়া বা পরীক্ষা পদ্ধতি কি থাকছে 2015 অনুযায়ী। স্যার পরীক্ষা পদ্ধতিটা যদি একটু বলেন। 2015 সালে যেটা হয়েছিল সেটা হচ্ছে একটা লেখা পরীক্ষা হয়েছিল যাতে 100টা প্রশ্ন ছিল এবং সময় ছিল 90 মিনিট, মানে 1.5 ঘন্টা। 90 মিনিটে 100টা প্রশ্ন উত্তর দিতে হবে, প্রত্যেকটাই এমসিকিউ প্যাটার্ন, ঠিক আছে, অর্থাৎ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। প্রত্যেকটা প্রশ্নের জন্য 4টে করে অপশান ছিল। এবং এখানে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, এসএসসির ক্ষেত্রে যেমন কোনো নেগেটিভ মার্কিং থাকে না, বাট পিএসসির ক্ষেত্রে কিন্তু নেগেটিভ মার্কিং আছে। এবার দুটো গুলিয়ে যেতে পারে যে এমএসসিতেও তো নেগেটিভ মার্কিং ছিল। এমএসসিতে যেমন ছিল 2টো ভুল করলে 1টা নাম্বার কাটা যাবে, পিএসসিতে কিন্তু 3টে ভুল করলে 1টা নাম্বার কাটা যাবে, মানে 1/3, ঠিক আছে। তো এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ আমাদের একটা নেট বা এসএসসি জাতীয় পরীক্ষায় যেহেতু নেগেটিভ মার্কিং নেই, আমাদের একটা আন্দাজে করে আসার একটা প্রবণতা থাকে। এখানে কিন্তু সেই প্রবণতাকে কাজে লাগালে কোনোভাবেই সাকসেস আসবে না, ঠিক আছে। আচ্ছা, পরীক্ষা পদ্ধতির বিষয়ে এবার বলি। প্রথমত মানে লেখা পরীক্ষা নেওয়ার পরে তারা 1:7 মানে একজন প্রার্থীর জন্য 7 জনকে ইন্টারভিউতে ডেকেছিল, ঠিক আছে। এই লেভেলটা তারা মেনটেন করেছিল। তো যেমন এটা আমাদের এমএসসিতে হয়েছে 10:12.5, মানে 10টা সিটের জন্য 12.5 জনকে ডাকবে, মানে 13 জনকে ডাকবে। বাট এখানে কিন্তু একটা সিটের জন্য 7 জন, মানে 10টা সিটের জন্য 70 জন ডাক পাবে ইন্টারভিউ দেওয়ার জন্য, মানে লাস্টবারের নিয়ম অনুযায়ী বলছি। এরপর ইন্টারভিউ হয়েছে, তারপরে একটা মেরিট লিস্ট বেরিয়েছে। এবং এখানে যে ভুলটা আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় খুব ছড়াচ্ছে যে কাউন্সেলিং হয়। আমি বলে রাখি যে পিএসসি কিন্তু কোনো রকম কাউন্সেলিং করে না। তাদের যে মেরিট লিস্ট আসলো সেই মেরিট লিস্ট অনুযায়ী কার কোন স্কুলে দেওয়া হয়েছে পিএসসি নিজেই ঠিক করে একদম ডিরেক্টলি দিয়ে দেয় এবং সেখানে গিয়ে তাকে জয়েন করতে হয়। এই হচ্ছে পুরো বিষয়, ঠিক আছে। এবার এখানে যে এই যে মানে ধরুন ইন্টারভিউয়ের যে কে কত নাম্বার, ইন্টারভিউতে কত নাম্বার, কাট অফ কী ছিল, এগুলো কিন্তু কোনোটাই পিএসসি একদম ওপেনলি প্রকাশ করেনি। সেই জন্য দেখবেন ইন্টারভিউ নিয়ে খুব একটা কনফিউশন হচ্ছে স্টুডেন্টদের মধ্যে। কেউ বলছে মাদ্রাসার মতোই 10 নম্বরের ইন্টারভিউ হচ্ছে, কেউ বলছে না 100 নম্বরের ইন্টারভিউ। পিএসসি কিন্তু কোথাও স্পষ্ট করে বলেনি অফিসিয়ালি ঠিক কত নাম্বারের ইন্টারভিউ তারা কন্ডাক্ট করেছিল, শুধু মেরিট লিস্টে দিয়েছিল, ঠিক আছে। আচ্ছা, তাহলে লেখা পরীক্ষা হচ্ছে 100 নাম্বারের এমসিকিউ আর সময় থাকছে 90 মিনিট। আর স্যার এটা কি মানে শুধুমাত্র সাবজেক্ট পেপার না কি কিছু জেনারেল পেপারও থাকে প্রশ্ন? না, লেখা পরীক্ষাতে লাস্টবারে তো কোনো রকম জেনারেল পেপার ছিল না, শুধু সাবজেক্টের উপরেই প্রশ্ন থাকে। আচ্ছা, মানে তোমার সাবজেক্টেই শুধু 100 নাম্বারের পরীক্ষা আর অন্য কোনো সাবজেক্ট এক্ষেত্রে পড়তে লাগছে না, মানে এমএসসির মতনই আমরা বলতে পারি। আচ্ছা, এইবার আর একটা প্রশ্ন হচ্ছে, এই যে বাংলা মাধ্যম ইংরাজি মাধ্যম দুটো মাধ্যম রয়েছে, তাহলে প্রশ্নের ভাষা কি হবে? এখানে জানিয়ে রাখি যে অনেকে একটা কনফিউশনে ভুগছে, বাংলা মাধ্যমে যদি আমি অ্যাপ্লাই করি তাহলে বোধহয় বাংলাতে প্রশ্ন হবে। বিষয়টা কিন্তু একেবারেই নয়। প্রশ্ন সবার ক্ষেত্রে কিন্তু ইংরেজিতে হবে। আচ্ছা,
তবে এখানে একটা ছোট্ট জিনিস বলে রাখি, যারা ল্যাঙ্গুয়েজ পার্টের জন্য পরীক্ষা দিচ্ছ, মানে সাপোজ তোমার সাবজেক্ট বাংলা, বাংলার প্রশ্ন কিন্তু ইংরেজিতে হবে না, বাংলার প্রশ্ন বাংলা ভাষাতেই হবে। তোমার সাবজেক্ট সংস্কৃত, সংস্কৃতের প্রশ্ন দেবনাগরী হরফে সংস্কৃত ভাষাতেই হবে, সেক্ষেত্রে কিন্তু কোনো ইংলিশে প্রশ্ন থাকবে না, ঠিক আছে? এটাই পিএসসির রুলস, ঠিক আছে? তো পিএসসি তুমি বাংলা মাধ্যমে পরীক্ষা দিতে যাও বা ইংলিশ মাধ্যমে স্কুলের জন্য অ্যাপ্লাই করতে যাও, তোমার প্রশ্ন কিন্তু ইংরেজিতেই হবে, আর ল্যাঙ্গুয়েজ পার্টের প্রশ্ন ল্যাঙ্গুয়েজেই হবে, সেই ভাষাতেই হবে। আচ্ছা, তাহলে প্রশ্নের ভাষাকে নিয়ে এত দ্বন্দ্ব আশা করি ক্লিয়ার হয়েছে। আমি আর একবার স্যারের কথা হিসাবেই বলে দিই, বাংলার প্রশ্ন বাংলাতেই হবে, সে তুমি বাংলা মাধ্যমেই অ্যাপ্লাই করো আর ইংরাজি মাধ্যমেই অ্যাপ্লাই করো। বাংলার প্রশ্ন বাংলাতেই হবে, সংস্কৃতর প্রশ্ন দেবনাগরী হরফেই হবে, হিন্দির প্রশ্ন হিন্দি ভাষাতেই হবে, এবং বাকি ইংলিশ সহ বাকি যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে তার প্রশ্নের ভাষা কিন্তু ইংলিশেই থাকবে। ঠিক বলেছি তো স্যার? একদম। তবে এখানে কোথায় হিন্দি সাবজেক্টটা নেই না, হিন্দি পিজিটিতে রয়েছে মাস্টারের ক্ষেত্রে। আচ্ছা আচ্ছা, মানে হ্যাঁ, তো মানে হ্যাঁ, হিন্দির প্রশ্ন হিন্দিতেই হবে একদম। আচ্ছা স্যার, ইন্টারভিউ তো হবে, এবার ইন্টারভিউয়ের ভাষা কি হবে, কোন ভাষায় ইন্টারভিউ নেওয়া হবে স্যার? দেখো, সাধারণত আমরা যেটা শুনেছি দুক্ষেত্রেই ইন্টারভিউটা বাংলাতেই হয়। আচ্ছা, তবে অনেক সময় বিশেষত যারা ইংরেজিতে অ্যাপ্লাই করেছে তাদের ক্ষেত্রে এটা শোনা গেছে যে হয়তো তুমি একটা ডেমনস্ট্রেশন দিচ্ছ একটা কোনো টপিকের ওপরে, হয়তো বললো যে তুমি তাহলে না একটু একটু ইংরেজিতে পড়াও তো, ঠিক আছে? এই বাজিয়ে তারা নিতেই পারে, ঠিক আছে? এটুকু মানে চলার মতো ইংরেজিটা তোমাকে একটু জানতে হবে। মানে এটা যে সবার ক্ষেত্রে হয়েছে তা নয়, দু একজনের ক্ষেত্রে, আমরা এক্সপিরিয়েন্স থেকে বলছি, শোনা আমার যে অভিজ্ঞতা অন্যদের থেকে শুনে। এবং এটাও হয়েছে যে ধরুন ইংরেজিতে বলতে বলেছে, সে ইংরেজিতে বলতে গিয়ে একটু ফাম্বল করছে, ঠিক আছে? মানে সে বুঝতে পারছে পরীক্ষক যারা যারা ইন্টারভিউ নিচ্ছেন যে ও ইংলিশে বোধহয় কমফোর্টেবল না, তখন তারাই বলছে আচ্ছা ঠিক আছে তুমি বাংলাতেই বলো, আচ্ছা ঠিক আছে? তখন সে বাংলাতে বলেছে। এরকমটাও জানা গেছে, ইন্টারভিউতে গেছে ফ্লুয়েন্টলি ইংরেজিতে ইন্টারভিউ এসে ভালো পড়িয়ে এসছে, তার হয়নি, কিন্তু বাংলাতে ইন ডেপথ পড়িয়েছে, তার চাকরিটা হয়েছে। আমি একটা কথা বারবার বলতে চাই, পিএসসি হচ্ছে কোয়ালিটি দেওয়ার জায়গা। একদম। প্রশ্ন যেমন খুব স্ট্যান্ডার্ড হয়, কম্পিটিশান কঠিন, কিন্তু যে কোয়ালিটি নিয়ে পড়াশুনো করবে, যার সাবজেক্ট নলেজ ইন ডেপথ থাকবে, সে কিন্তু চাকরি পাবে, ভাষা তার কাছে বাধা হয়ে দাঁড়াবে না, ঠিক আছে? একদমই স্যার। তাহলে পরের প্রশ্নতে চলে যায়। আমরা এসএসসিতে দেখেছি যে একাডেমিক নাম্বার যোগ হয়, প্রাইমারির ক্ষেত্রেও তাই, এই পিএসসি টিচারের নিয়োগের ক্ষেত্রেও কি একাডেমিক নাম্বার যোগ হয়? একদম। এখানে এই প্রশ্নটা সবারই আছে, খুব ভালো করে শুনবে। পিএসসি তোমার একাডেমিক নাম্বারের দিকে তাকাবেই না, ও শুধু দেখবে তুমি ধরো একটা 80% পাওয়া, একটা অনার্সে 80% পাওয়া একটা স্টুডেন্ট, বা এমএতে 80% পাওয়া একটা স্টুডেন্ট, আর একজন যেভাবেও 10-এ 51% পেয়েছে, পিএসসির চোখে দুজনেই সমান। মানে অ্যাকাডেমিক স্কোরের কোনো গুরুত্ব তার কাছে নেই, শুধু মিনিমাম কোয়ালিফিকেশান যে স্কোর সেটুকু থাকলেই হবে, ঠিক আছে? তাহলে পিএসসি মেধার যাচাইটা কিভাবে করবে? পিএসসি যে লেখা পরীক্ষাটা নিয়েছে সেখানে তার নাম্বার কত হলো, এবং যে ইন্টারভিউ নিচ্ছে সেখানে এই দুটো মিলিয়ে তারা কিন্তু তাদের একটা মেধার জায়গা তৈরি করে, ঠিক আছে? তাই এখানে একাডেমিক কোনো অসুবিধা নেই। যারা অনেকে ভাবছো স্যার আমার অনার্সে অত বেশি নাম্বার নেই, 10-এ 50%, আমার কি আদৌ হবে? চিন্তার কোনো কারণ নেই। পিএসসি তোমার জন্য সেরা জায়গা যদি তোমার নিজের প্রতি কনফিডেন্ট থাকে, নিজের সাবজেক্টের প্রতি ইনডেপথ নলেজ থাকে। তাহলে স্যার এটা বলতেই পারি যে লেখা পরীক্ষা বা ইন্টারভিউ যদি দুটোই আমি ভালো করে দিতে পারি, আমি চাকরি পাবই 100%। একদম। স্যার পরের প্রশ্ন হচ্ছে, কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড কেমন থাকবে, মানে মাধ্যমিক লেভেলের না উচ্চ মাধ্যমিক লেভেলের না গ্র্যাজুয়েশন লেভেলের? এখানে একটু বলে রাখি, পিএসসি সবসময় প্রশ্ন করে না, খুব মানে ওরা খুব ট্রিকিভাবে প্রশ্ন করে। ধরো 100টা প্রশ্নের মধ্যে 20টা প্রশ্ন করবে একেবারে ফ্ল্যাট, সবাই পেরে যাবে, 20টা প্রশ্ন করবে একটু ইনফরমেটিভ, আর 20টা প্রশ্ন করবে আর একটু ট্রিকি, কিন্তু ওই যে বাকি 40টা প্রশ্ন ইন ডেপথ তোমার নলেজ লাগবে, প্র্যাকটিক্যাল নলেজ লাগবে, তবে গিয়েই তুমি উত্তর করে আসতে পারবে। আর যদি স্ট্যান্ডার্ডিটি বলো ওই জায়গাটা, কারণ কম্পিটিশান কিন্তু ওই জায়গাটাতেই হবে, ওই 40টা প্রশ্নে, তারা অবশ্যই গ্র্যাজুয়েশন লেভেলকে টার্গেট করে, ঠিক আছে? অনেকে হয়তো বলবে না উচ্চ মাধ্যমিক লেভেলে প্রশ্ন আসবে,
দেখো আমরা একদম ছোট্টবেলায় আমরা যদি দেখি, আমরা মানে একদম ছোট ছোট বিষয় দেখবে আমরা উচ্চ মাধ্যমিকেও কারক পড়েছি আমাদের ব্যাকরণের দিকে, আবার আমরা এমএতে এসেও কারক পড়ছি, একদম ঠিক আছে। কিন্তু উচ্চ মাধ্যমিকে আমরা যেটা পড়ে এসেছি নিশ্চয়ই এমএতে এসে আমি সেই স্ট্যান্ডার্ডে পড়বো না। এবার কারক থেকে একটা প্রশ্ন আসলে তুমি বলতেই পারো এটা তো ক্লাস 4-এর বইতেও আছে, কারণ কারক আমরা ক্লাস 4-এর বইতেও পড়ি। তো আমাকে বুঝতে হবে কোশ্চেন স্ট্যান্ডার্ডটা, ইনডেপথ নলেজটা কোথা থেকে নিতে হচ্ছে। সেটা যদি আমরা দেখি নেট সেটের ধাঁচে কিন্তু প্রশ্ন হয়, ঠিক আছে, সেই লেভেলের প্রশ্ন করে পিএসসি। এটা পিওয়াইকিউ দেখে অন্তত আমি মানে রিয়েলাইজ করেছি, তাই সেই জায়গাটা খুব প্রয়োজন। আচ্ছা, তাহলে আশা করি তোমাদের বয়সসীমা সংক্রান্ত, শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত, নির্বাচন প্রক্রিয়া সংক্রান্ত, পরীক্ষা পদ্ধতি সংক্রান্ত সমস্ত প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি। এরপর আমি আরও কয়েকটা ইন জেনারেল প্রশ্ন নিয়ে স্যারের কাছে আসব। প্রথমেই বলবো স্যার, ভ্যাকেন্সি কত থাকবে? এইটা একটা খুব কঠিন প্রশ্ন আমার কাছে, কারণ আমরা দেখেছিলাম যে 12ই মার্চ যখন একটা মানে আমাদের গেজেট প্রকাশ হয়, সেই সময় একটি বাংলার দৈনিক সংবাদপত্রে বলা হয়েছিল যে 1,500 মতো ভ্যাকেন্সি আছে, একদম ঠিক আছে, অ্যাপ্রক্স বলেছিল। বাট আমি যতদূর শুনেছি ভ্যাকেন্সির পরিমাণ 2 থেকে 3 গুণ। এবং আমি রিসেন্ট মানে এই যে 31 তারিখ যে একটা ইন্ডিকেটিভ নোটিফিকেশান যে বেরোলো, তারপরেও আমি কথা বলেছি, অনেকেই বলছে মোটামুটি 1000-2 তো ভ্যাকেন্সি হবেই, মানে এবারে বার করবে। মানে পিএসসির হাতে যে 2000 ভ্যাকেন্সি আছে এটা ভাববে না, ভ্যাকেন্সি অনেক বেশি আছে। মানে আমি শুনেছি এমনও স্কুল আছে যেখানে নাকি 4 জন মাত্র টিচার, ঠিক আছে, 10 জন টিচার, মানে মানে একেবারে খুব অসহায় অবস্থা। তো পিএসসিও চাইছে যে টিচার নিয়োগ হোক, ঠিক আছে। তো হ্যাঁ, হয়তো 4000 যদি অরিজিনাল ভ্যাকেন্সি থাকে, 4000 না হলেও 50%, 2000 তো মাথায় রাখাই যায়, ঠিক আছে। তো এটা ধরনের এগোনো উচিত, 1,500 থেকে 2000 ভ্যাকেন্সি থাকছে, মানে সব মিলিয়ে। আচ্ছা, তাহলে কি বলতে পারি স্যার যে মাদ্রাসার থেকে ভ্যাকেন্সি বেশি থাকবে? 100% এখনো পর্যন্ত তাই তো আপডেট, ঠিক আছে। আচ্ছা স্যার, অনেকের প্রশ্ন রয়েছে সাবজেক্ট ওয়াইজ ভ্যাকেন্সি কি থাকবে? আমরা যদি লাস্টবার দেখি 2015-তে প্রতিটা সাবজেক্টে মোটামুটি ওই 15 জন, 20 জন, 32 জন এরকম একটা ভ্যাকেন্সি ছিল, ঠিক আছে। আমার কাছে যে নোটিফিকেশন আমি পেয়েছিলাম তাতে দেখেছিলাম 15 জন করে। তো এবারে সেই সংখ্যাটা মিনিমাম 50-60-এর ওপর তো যাবে। এবং বিশেষ করে যে সাবজেক্টগুলো 2015-তে রিক্রুট হয়নি, যেমন সংস্কৃত, ঠিক আছে, এডুকেশন, এই সাবজেক্টের ভ্যাকেন্সি আরও বাড়বে, এটুকু আমার কাছে খবর আছে, ঠিক আছে। এবার বাকিটা তো সময় বলবে, পরিস্থিতি বলবে। একদম স্যার, সংস্কৃত এডুকেশনের কথা যখন বললেনই, সেখান থেকেই বলি, এই যে সংস্কৃত এডুকেশন, এগুলো তো 2015-তে পরীক্ষা হয়নি, তো পিএসসির ওয়েবসাইটে এর সিলেবাসও নেই, তাহলে সংস্কৃত এডুকেশন এর যে স্টুডেন্টরা আছে এরা কিভাবে প্রস্তুতি নেবে? দেখো, সংস্কৃতের পিএসসির অলরেডি একটা সিলেবাস কিন্তু বহু পুরনো পিএসসির আছে। আচ্ছা, এবং সেই সিলেবাসটা অলরেডি আমাদের কাছে আছে, স্টুডেন্টরা চাইলে ডাউনলোড করে নিতে পারো। এই ভিডিওর লিঙ্কে আমি ম্যাডামকে বলেছি সিলেবাসের পিডিএফের লিঙ্ক দিয়ে দেবেন, একদমই, ঠিক আছে। তো সেখান থেকে সংস্কৃতটা তো আমি উদ্ধার করে দিয়েছি, কিন্তু এডুকেশনটার এখনো অবধি আমি অফিসিয়াল সেরকম কোনো মানে দস্তাবেজ যেটা বলে খুব আবছা আবছা ওদের মানে যে জিনিসগুলো আসে সেরকম পাইনি। তবে আপাত দৃষ্টিতে আমি এটুকু বলতে পারি, যেহেতু শিক্ষক নিয়োগের পরীক্ষা, এসএসসির যে সিলেবাসটা আছে সেটা তো আমাদের সকলের কাছে আছে। যেমন দেখবেন এসএসসি এবং এমএসসি সিলেবাস মোটামুটি একই রকম, ঠিক আছে। তো এসএসসির সিলেবাসটাকে টার্গেট করে কেউ যদি পড়াশুনো শুরু করে, আশা করছি পিএসসির সঙ্গে 80% মিলে যাবে। আচ্ছা, তাহলে এই সংস্কৃত এডুকেশন এই বিষয়টা নিয়ে গেল। সংস্কৃত ছাত্রছাত্রীদের বলে রাখি যে আমাদের যদি সিলেবাস তোমাদেরকে ডাউনলোড করতে হয় তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করবে, এবং সেখানে তোমাদের পুরো পিডিএফ আকারে বই হিসাবে সিলেবাস দেওয়া আছে, সেটা তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। আর এডুকেশনের ক্ষেত্রে আমরা এসএলএসটি সিলেবাসটাকে ফলো করার কথা স্যার যখন বললেন সেটাই করব। এবারে সিলেবাসের কথাই যখন এলো স্যার, তাহলে এটাও অনেকে প্রশ্ন করেছে, সিলেবাস কি চেঞ্জ হবে? দেখো, সাধারণত পিএসসি না মানে সেই মানধত্তর আমল থেকে একই সিলেবাসে পরীক্ষা নিয়ে আসছে, ঠিক আছে। তো সিলেবাস যদি আমরা বলি, চেঞ্জ হয়তো পুরোপুরি হবে না, একটু আপগ্রেডেশন হলেও হতে পারে। মানে আমরা যদি সিলেবাসের দিকে তাকাই, বেসিক জিনিসগুলোই আছে। এবার আমি বাংলা পড়াবো, আমি ব্যাকরণ ছাড়া তো বাংলা পড়াতে পারবো না, তো আমাকে সাহিত্যের ইতিহাস পড়াতেই হবে, একদম। তো এগুলো তোর পরিবর্তন হবে না। তো প্রত্যেকটা
সাবজেক্টের কিছু বেসিক জায়গা থাকে, তো সিলেবাস কিন্তু সেটাকে কভার করার চেষ্টা করেছে। তো সিলেবাস ওটা থাকবে, তবে ওর সঙ্গে কিছু জিনিস অ্যাড হলেও হতে পারে। যেমন আমরা যদি 2018-19 কথা দেখি, সিবিএসসি যখন আসলো, নেটের সিলেবাস চেঞ্জ করেছিল, মানে হয়তো 2টো বাদ দিয়েছে কিন্তু 5টা নতুন জিনিস ঢুকিয়েছে। এবং পেপার 1-এ যদি দেখা যায় কিছু বাদই দেয়নি, বরং নতুনই ঢুকিয়েছে সব। তো এটা ঘটেছিল। তো পিএসসি যদি কিছু আপগ্রেডেশন করে, যদি, সম্ভাবনা কম, কিন্তু যদি করে, কিছু জিনিস নতুন হয়তো ঢোকাতে পারে, কিন্তু অ্যাজ যেটা আছে সেটা থাকবে। তাহলে আপনি বলতে চাইছেন যে আমরা বেসিকগুলো কিন্তু পড়ে নিজেদের প্রিপারেশনটা বজায় রাখবো, তারপরে ফুল নোটিফিকেশান সিলেবাস এলে তারপরে প্রস্তুতি তুঙ্গে তখন হবে। একদম। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে যে স্যার এখানে তো মেডিকেল থাকে, তাহলে মেডিকেলে কি কি দেখা হয়? এখন মেডিকেল নিয়ে লোকজন একটু ঘাবড়াচ্ছে লোকজনকে, কিন্তু এত ঘাবড়াবার কিচ্ছু নেই। দেখো, মেডিকেলে বলতে ওরা মেনলি যে বিষয়গুলো দেখে, আমি যেটা শুনেছি, ঠিক আছে, গতকাল কার্তিক স্যারও বলেছেন, একটা চেস্ট এক্স-রে করতে দেয়, ঠিক আছে, সেটা করে দিতে হয়। আর একটা ইউরিন প্রোফাইলের একটা টেস্ট দেয়, সেটা দিতে হয়, ঠিক আছে, এইটাই মেন। তো মোটামুটি রিপোর্টটা অথেন্টিক হলেই হবে। তুমি সুস্থ সবল, প্রত্যেকের ভেতরেই কম বেশি রোগ আছে, এটা একদম সত্যি কথা। আজকের দিনে কেউ একেবারে 100% ফিট সুস্থ নয়, ঠিক আছে, কিন্তু আমরা তো আলটিমেটলি সব কাজই করছি, তো সেটা ঠিক থাকলেই হবে, এখানে ঘাবড়াবার কিচ্ছু নেই। আচ্ছা, এই মেডিকেল নিয়ে আর একজন প্রশ্ন করেছে যে চোখে চশমা থাকলে কি আবেদন করা যাবে? 100% আবেদন করা যাবে। তোমার চশমা দিয়ে তুমি দেখতে পাও, তোমার দেখতে অসুবিধা হয় না, পড়াতে অসুবিধা হয় না, তো তোমার যে পাওয়ারটা, তুমি সেই কাগজটা সঠিকভাবে সাবমিট করলেই হবে। এবার অনেকে থাকে কি, ওই পাওয়ার দেখে এসে পিডাব্লিউ করে নিয়েছে, তাহলে পিডাব্লিউতে তুমি যত পার্সেন্ট তুমি লিখেছো যে আমি হ্যান্ডিক্যাপ, তো সেই পার্সেন্টেজটা তোমার সঙ্গে মিলছে কিনা সেটা পরীক্ষা করে দেখে নেওয়া হবে। যেমন সাপোজ আমার সুগার আছে, তো আমার সুগার আছে বলে আমি কি চাকরি করতে পারবো না, এরকম কোনো ব্যাপার নেই। কিন্তু পিএসসি যেটা চায় যে অথেন্টিকভাবে জানানো হোক, কারণ পিএসসির একটা রুলস আছে, ওরা একটা ওই স্বাস্থ্য বিমা দেয়, যেটা খুব মানে কার্যকরী। আমার স্যারের সাথেও কথা হচ্ছিল যে তখন স্যালারি থেকে পার মান্থ 500 রুপিস কেটে নেয়, কিন্তু তার বদলে যে পরিষেবাটা দেয় সেটা কিন্তু খুব ভালো। তো সেই কারণে পুরো মেডিকেলটাকে খুব ভালো করে তারা দেখে নিতে চায়, এই হলো বিষয়। আচ্ছা, এরপরে স্যার প্রশ্ন রয়েছে যে 2015-তে যে নিয়োগটা হয়েছিল, মানে 2015 নিয়োগ বলবো না, 2015-তে নোটিফিকেশান এসেছিল, তাহলে এর হিস্ট্রিটা যদি একটু বলেন। 2015-তে তাদের নোটিফিকেশান আসে, 2016-তে তার পরীক্ষা হয়, 2017-তে তার ইন্টারভিউ হয়, এবং ইন্টারভিউ হওয়ার 1 মাসের মধ্যেই তার মেরিট লিস্ট চলে আসে, ঠিক আছে। তো এই হলো পুরো বিষয়, ঠিক আছে। মানে মোটামুটি আমি যতদূর শুনেছি 2015-র মোটামুটি মাঝামাঝি করে নোটিফিকেশান আসে, এবং 2016-র মাঝামাঝি করে, মানে 1 বছরের মধ্যে তার পরীক্ষা নিয়ে নেয়, এবং তারপরেই আস্তে আস্তে করে ইন্টারভিউ নেয়, এবং ইন্টারভিউ নেওয়ার পরেই কিন্তু 1 মাসের মধ্যে তাদের রেজাল্টও চলে আসে। তো এই হলো হিস্ট্রি। আচ্ছা, আর একটা বড় প্রশ্ন রয়েছে, আমরা তো ঝাড়খণ্ডে অ্যাপ্লাই করছি, এমআরএস অ্যাপ্লাই করছি, এমআরএসটা যদিও অল ইন্ডিয়া, বিহারে অ্যাপ্লাই করছি, তাহলে এবার বিহার বা ঝাড়খণ্ডের ক্যান্ডিডেটরা কি অ্যাপ্লাই করতে পারবে এখানে? এখানে অ্যাজ সাচ এরকম কোনো বেরিয়ার, রাজ্যের বেরিয়ার কিন্তু পিএসসি কখনোই দিয়ে দেয় না। পিএসসি সবসময় বলে যে তুমি যদি বাংলা লিখতে, বলতে এবং তুমি বুঝতে পারো, তাহলেই তুমি অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, ঠিক আছে, তো যদি তারা পারে তারা করতে পারবে, কিন্তু অ্যাজ সাচ সেটা হবে না, এবং ইন্টারভিউ ওটা কিন্তু বাজিয়ে দেখে নেওয়া হয়। আচ্ছা, ঠিক আছে, তো এই হলো বিষয়। এবার তার মধ্যে যদি মানে আলটিমেটলি ওরা রাজ্যের গণ্ডিটাকে ওই ভাষার গণ্ডি দিয়ে একটা মাপ করার চেষ্টা করেছে। তাহলে আশা করি তোমরা যারা বাংলার বাইরের স্টুডেন্টরা আমাদের এই ভিডিও দেখছো, তারা স্যারের কাছ থেকে উত্তর পেয়ে গেছো তোমরা অ্যাপ্লাই করতে পারবে কিনা। এরপর স্যার একটা বড় প্রশ্ন আছে, মানে ফুল নোটিফিকেশান কবে আসবে? ওবিসি কেসটা কি এর ওপর কোনো কিছু ভ্যারি করবে? দেখো, ওবিসি কেসটা তো অবশ্যই একটা সকলের চিন্তার কারণ, তবে আমি যতদূর কথা বলে জেনেছি পিএসসি কর্মরত শিক্ষকদের কাছ থেকে, তাদের একটা স্পষ্ট কথা যে উপর মহলে তাদের একটা টনক নড়েছে, তারা পজিটিভলি শিক্ষক নিয়োগ করতে চাইছে,
এবং মাদ্রাসা তার সব থেকে বড় উদাহরণ। একদমই ঠিক আছে, কারণ একেবারে রেজাল্ট বার করেই সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে ভেরিফিকেশনের ডেট, ইন্টারভিউ ডেট, এবং 6 তারিখেই সংস্কৃতের ইন্টারভিউ আছে। তো বিষয়টা হচ্ছে যে একটা দ্রুততা কিন্তু তারাও দেখাচ্ছে একদম, এবং কোথাও গিয়ে ভোট বড় বালায়। তো 2026 সালে আমরা সবাই জানি ভোট আছে, সরকার অবশ্যই কাজ দেখাতে চাইবে। তো সরকারের যখন সদিচ্ছা আছে, সরকার কিন্তু সব করতে পারে। ঠিক যেমনটা দেখলাম 2022-এর প্রাইমারি টেট হবে না করে কিন্তু হয়ে গেল, এবং প্রাইমারি টেটের নোটিফিকেশনে তারা স্পষ্ট বলে দিয়েছিল যে বিএড ডিএলএড যে মামলাটা হচ্ছে সেটা মামলার মতো চলুক, সেই রায়ের ওপর নির্ভর করে আমরা আমাদের পদক্ষেপ রেজাল্টের পরে আমরা নেব। ঠিক আছে, তো এখানে যদি সরকার চায়, আশা করছি সেটাই হবে। ওবিসির মামলা যেমন চলছে, ওরা রিক্রুটমেন্ট প্রসেস চালাবে, পরবর্তীকালে গিয়ে যেটা রায় হবে সেই অনুযায়ী তারা পদক্ষেপ নেবে। এটা হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। আচ্ছা, তাহলে ফুল নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আসছে, এটাই বলতে পারি, আশা করা যাচ্ছে। ঠিক আছে, আমি তো যেটা শুনেছি, কার্তিক স্যারও গতকালকে বললেন বা অন্যান্যরাও বলেছেন, স্যার আপনি 4 মাস হাতে নিয়ে আপনি স্টুডেন্টদেরকে গাইড করুন। আচ্ছা, ঠিক আছে, তারা তো কিছু ভেবে বলেছেন, একদম। ঠিক আছে, তারা মানে ঘরের মানুষ, তারা তো জানে ঘরে কি চলছে। ঠিক আছে, তো আমি যদি মনেও করি খুব ডিলে হচ্ছে, 6 মাস, তার বেশি তো হবে না। মানে 6 মাসের মধ্যে পরীক্ষা হয়ে যাওয়ার কথা বলছি আমি, কিন্তু নোটিফিকেশনের কথা বলছি না। 2 থেকে 3 মাসের মধ্যে যদি সব কিছু পজিটিভ থাকে, ঠিকঠাকভাবে চলে, 2 থেকে 3 মাসের মধ্যে নোটিফিকেশান, এবং তারও 2 থেকে 3 মাসের মধ্যে এক্সাম হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। ঠিক আছে, তো এই হলো বিষয়। তাহলে স্যার আপনি তো মানে মনে ভয় ধরিয়ে দিলেন যে 4 মাসের মধ্যে পরীক্ষা হয়ে যাবে। স্যার তাহলে প্রস্তুতি কিভাবে নেবে স্টুডেন্টরা? দেখো, ভয় পাওয়ার কিছু নেই। সবার প্রথম যেটা দরকার সেটা হচ্ছে সিলেবাস। ঠিক আছে, সেই জন্য ওটা আমরা ওপেন টু সবাইকে দিয়ে দিয়েছি। ঠিক আছে, সিলেবাসটা নাও, প্রিন্ট করে নিজের চোখের সামনে লাগিয়ে রাখো। এবার একটা সুন্দর করে একটা ফরম্যাট বানিয়ে ফেলো যে আমি কিভাবে এগোবো, একটা রুট ম্যাপ তৈরি করো, করে ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে চাঁদের পাহাড় তুমিও পৌঁছে যাবে। ছোট্ট ছোট্ট করে শেষ করো। টার্গেট রাখো 3 মাস। মনে রাখো 3 মাস সময়টা কিন্তু কম নয়, 90টা দিন। ঠিক আছে, তো কেউ যদি প্রত্যেক দিন ঠিকমতো স্টেপ ওয়াইজ স্মার্ট ওয়ার্ক করতে পারে, তাহলে অবশ্যই তার কাছে 3 মাসে পরীক্ষাটা ক্র্যাক করা খুব কঠিন নয়। সবথেকে বড় বিষয়, আমরা আমাদের কলেজ ইউনিভার্সিটিতে এগুলোই পড়ে এসেছি। আমরা দীর্ঘদিন ধরে এসএসসি বা ইএমআরএস এই সমস্ত পরীক্ষার জন্য নিজেদের প্রস্তুতি নিচ্ছি। ঠিক আছে, তো 3 মাস পরে পরীক্ষা, আমরা যদি এটাকে মাথায় লক্ষ্য রেখে এখন থেকে টার্গেট সেট করি, তাহলে আমার মনে হয় খুব একটা কঠিন হবে না। আর যারা মনে করছো যে স্যার আমি তো মানে দিশেহারা, আমি বুঝতে পারছি না, তাদের জন্য আমরা তো আছি। এক তো ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত বিভিন্ন ক্লাস, বিভিন্নভাবে তোমাদেরকে গাইড করব, তোমরা জানাও তোমাদের কি প্রয়োজন। আর তারপরেও যদি মনে হয় যে আমাদের সঙ্গে একেবারে সব সময় প্রতিদিন জুড়ে থাকবে, তার জন্য আমাদের তো নতুন ব্যাচ শুরু হচ্ছেই 10 তারিখ থেকে, সেখানে তোমরা ভর্তি হয়ে যেতে পারো। একদম স্যারের কথা মতো। আর বলে রাখি, আমাদের বিএসসিসিআই অ্যাপে কিন্তু মক টেস্টের ঝুলি যাকে বলে, প্রচুর মক টেস্ট। সুতরাং এই মক টেস্ট দিতে দিতে তোমার 3 মাসের পরীক্ষার মানে প্রস্তুতি 2 মাসেই সেরে ফেলা যায়, যদি তুমি ঠিকঠাক রুটিন ওয়াইজ পড়াশোনা করো অবশ্যই। তাই তো স্যার? একদম। আর এই ব্যাপারে আমি বলে রাখি, মানে এবারে আমরা যেটা একদম নিউলি লঞ্চ করছি আমাদের অ্যাপ, মানে বিশেষ করে পিএসসিকে টার্গেট রেখে, আমাদের প্রত্যেকটা পিএসসি ব্যাচের স্টুডেন্টরা, ঠিক আছে, মানে একটা ভিডিও লাইব্রেরি পাবে, যেখানে পিএসসির ফুল সিলেবাস আমরা কমপ্লিট করে অলরেডি রেডি করে ফেলেছি। বাহ, ঠিক আছে, মানে একদম ফুল সিলেবাস। মানে কেউ যদি মনে করে যে স্যার কবে পড়াবে তবে গিয়ে আমি পড়বো, অপেক্ষা করে থাকতে হবে না। ও পিএসসি সিলেবাস দেখবে, আমার এইটা মনে হচ্ছে সব থেকে কঠিন, আমি জানি না, ও সোজা ভিডিও লাইব্রেরিতে চলে যাবে, সেই ফোল্ডারে গিয়ে সেই ভিডিও দেখে নেবে, সেই স্টাডি মেটেরিয়াল দেখে নেবে। এবং স্টাডি মেটেরিয়ালগুলো আমরা ইংরেজির পাশাপাশি বাংলাতেও করছি। কোশ্চেন ব্যাঙ্কগুলোও আমরা ইংরেজিতেও দিচ্ছি, বাংলাতেও দিচ্ছি। এতে করে কি হবে, একটা স্টুডেন্ট যার মানে প্রবলেম মনে হচ্ছে, সে দুটো ভাষায় দেখতে পাচ্ছে। এবং বলে রাখি, পিএসসি স্টুডেন্টরা এসএলএসটির পুরো প্রস্তুতি কিন্তু বিনামূল্যে পেয়ে যাবে। বাহ, এটা একদম সোনায় সোহাগা যাকে বলে স্যার। একেবারেই, কারণ আমি সবসময় এটা চাই যে দেখো, পিএসসির যারা টার্গেট করছে তারা এসএসসিকেই কিন্তু মেন টার্গেট করছে। একদম একদম, এটা তো মানতেই হবে। তো পিএসসি যারা টার্গেট করছে তারা এসএসসিরও যাতে একটা গাইডেন্স পেয়ে যায় আমাদের এখান থেকে, মানে 1-এর মধ্যে 2, আমরা সেটাই চেষ্টা করছি। এবং সেভাবেই কিন্তু আমরা পুরো ইনফ্রাস্ট্রাকচার সাজিয়েছি, পুরো জিনিস আমাদের রেডি করে ফেলেছি, এবং 10 তারিখ থেকেই কিন্তু আমরা ক্লাস শুরু করব। ঠিক আছে, আর এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমি এটা করেছি। আগে যেরকম বিএসসিআই কী করতো, মানে যতজন চাইছে সবাই ভর্তি হয়ে যাচ্ছে। ঠিক আছে,
এখন কিন্তু মানে আমি 2025 থেকে এটা করেছি, প্রত্যেকটা ব্যাচে আমি একটা লিমিটেড সিটের জায়গা করে দিয়েছি, যে আমি সবাইকে নেব না। কারণ কি হয়, আমার একটা ব্যাচে যখন 200 জন, আমি তখন কিন্তু সবাইকে পার্সোনালি গাইড করতে পারছি না। আমার কাছে যদি সেই পরিমাণ টিচার্স, মডারেটর, অ্যাকাডেমিশিয়ান না থাকে, ঠিক আছে, তো ওই জন্যে এই পিএসসি যেহেতু খুব একটা হাই স্ট্যান্ডার্ড এক্সাম, ঠিক আছে, এবং মানে সত্যি কথা বলতে স্ট্যান্ডার্ডিটিটাই এখানে ফার্স্ট প্রায়োরিটি, তো সে কারণে আমি প্রতিটা সাবজেক্টে মাত্র 50 জন করে স্টুডেন্ট নেব। আচ্ছা, ঠিক আছে, তো আমার কথা হচ্ছে আমি ওই 50 জনকেই তৈরি করব, এমনভাবে তৈরি করব, ওই যে আমি শুনেছি 50টা সিট আছে, ঠিক আছে, যাতে ওই 50 জনই প্রত্যেকে এক একটা সিটের দাবি রাখে। আমি এভাবেই তাদেরকে তৈরি করব প্রতিদিন। এবং লড়াইটা শুধু স্টুডেন্টের নয়, লড়াইটা আসলে বিএসএসসিআইয়ের সবথেকে বড় চ্যালেঞ্জ। প্রথম পিএসসি মানে একটা নিজেদেরকে ক্ষমতা দেখানোর সুযোগ পেয়েছে বিএসএসসিআই, তো আমরা তোমাদেরকে রেডি করেই ছাড়বো। এই জন্যেই 50টা স্টুডেন্টকেই আমরা নেব প্রতিটা ব্যাচে। তাহলে আশা করি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে পেরেছি। এই পিএসসি নিয়োগ সংক্রান্ত যেমন প্রশ্নের উত্তর দিলাম, সেই রকম একইভাবে কিভাবে তুমি তোমার প্রস্তুতি বজায় রাখবে, প্রস্তুতিকে আরও তুঙ্গে নিয়ে যাবে, এবং ওই একটা যদি সিট থাকে সেই একটা সিটেরই দাবিদার হবে তুমি, তার পথও স্যার দেখিয়ে দিলেন। এবং স্যার আর একটা জিনিস বলে রাখি, এই যে আপনি ভিডিও লাইব্রেরি বিষয়টা বললেন, এটা আমার খুব ভালো লাগলো। কারণ দেখুন 2016 সাল থেকে অনেক বিএড করা প্রার্থী বসে রয়েছে, এবং তারা এতদিন ধরে এসএসসি এসএলএসটির জন্য প্রিপারেশান নিচ্ছে, পিএসসির জন্যও প্রিপারেশান নিচ্ছে, তো তাদের সিলেবাসটা মোটামুটি সড়গড়। তো এই ভিডিও লাইব্রেরি থাকাতে আমার যেটা মনে হলো যে তারা ওই কোনো একটা পার্টিকুলার, যেমন বাংলার ক্ষেত্রেই যদি আমি বলি, কারোর প্রত্যয় নিয়ে সমস্যা, তাহলে সে ওই প্রত্যয়ের ভিডিওটা দেখলো, দেখেই মক টেস্ট দিয়ে দিতে পারছে। মানে এইরকম ভিডিও লাইব্রেরির মতো সুবিধা যদি থাকে, সত্যি খুব ভালো স্যার, এটা তো আমার খুব ভালো লাগে। আমি যেটা চেয়েছি যে বিএসএসসিআই অ্যাপ একটা স্টুডেন্টের কাছে 24/7 একটা গাইডেন্স হয়ে যাবে, ঠিক আছে, মানে ওর রাত্রির 12টার সময় ওর মনে হলো আমার এখন পড়তে ইচ্ছা হচ্ছে, আমি প্রত্যয়টা পড়বো, আমাকে কবে লাইভ ক্লাস হবে তার রেকর্ড স্যার দেবে, সেই পর্যন্ত অপেক্ষা করে থাকতে হবে না। ওর ক্লাস করতে ইচ্ছা করছে, ও ভিডিও লাইব্রেরিতে গিয়ে ক্লাস করে নেবে। ওর মক টেস্ট দিতে ইচ্ছা করছে, ওর সঙ্গে সঙ্গে চলে যাবে আমাদের কোশ্চেন ব্যাংক সিরিজের মধ্যে বা ফাউন্ডেশন মক টেস্টের মধ্যে চলে যাবে। প্রিভিয়াস ইয়ারে কী ধরনের প্রশ্ন এসছে দেখবে, ওর সঙ্গে সঙ্গে পিওয়াইকিউ লাইব্রেরির মধ্যে চলে যাবে। ওর মনে হচ্ছে আমি একটু ডিটেলসে পড়বো স্টাডি মেটেরিয়াল, ওর সঙ্গে সঙ্গে আমাদের স্টাডি মেটেরিয়াল সেকশানে চলে যাবে। মানে ওর পুরো ওয়ান স্টপ সলিউশন আমরা ওই অ্যাপের মধ্যে প্রথম দিন থেকে দিতে চাইছি, যাতে ওর প্রস্তুতিতে এক বিন্দু খামতি না থাকে। কারণ আমার মনে হয়েছে এই 3টে মাস ওর জন্য খুব জরুরি, এখানে এক বিন্দু খামতি আমি কোনো স্টুডেন্টকে হতে দেব না, এটাই আমার চ্যালেঞ্জ। তাহলে স্যারের চ্যালেঞ্জ তো শুনে নিয়েছো, এবার স্যারের চ্যালেঞ্জকেও আমাদের কিন্তু সফল করতে হবে, আর সেটা সফল করার দায়িত্ব কিন্তু তোমাদের হাতে। আশা করছি সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারলাম। এর পরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমরা যথাসম্ভব আবার উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং আবার আমরা ফুল নোটিফিকেশান এলে কিংবা এই সংক্রান্ত কোনো তথ্য পেলে আবার আমরা ভিডিও নিয়ে আসব। সকলে প্রিপারেশান বজায় রাখো, খুব ভালোভাবে প্রিপারেশান নাও, মনে রেখো হাতে কিন্তু বেশি সময় নেই, এই চাকরি তোমাকে পেতেই হবে, এটাকেই পাখির চোখ করে নাও আজ থেকে। সবাই খুব ভালো থেকো, পাশে থেকো, থ্যাংক ইউ। ধন্যবাদ।